প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব ডিগ্রি প্রথম বর্ষে বাংলাদেশের অর্থনীতি এই বিষয়টি নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে কিছুদিনের মধ্যেই তোমাদের প্রথম বর্ষের নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই ইনকোর্স পরীক্ষার মার্কিং হয়তো করা হবে। তো তোমরা গুরুত্বের সাথে পরীক্ষাটি দিবে এবং তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছো যে অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, উভয় পত্র থেকে 50টি করে মোট 100টি এমসিকিউ থাকবে। তো আমাদের অর্থনীতি যে প্রথম পত্র অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির বেশ কিছু অধ্যায় আমরা শেষ করে ফেলেছি, খুব সামনে বাকি আছে আমার। আমি আশা করি এই অধ্যায়গুলো যদি তোমরা ঠিকভাবে দেখো, যে ক্লাসগুলো আমি নিয়েছি, খুব একটা সমস্যা হবে না। আর বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমাদের আলোচনা করা হয়নি। এই কোর্সটি সম্পর্কে তোমরা জানো যে আসলে মানে খুব বেশি বোঝার তেমন কিছু নেই, বিধায় এটা আমি একটু কম ক্লাস নিইনি, যে আর কি বেসিকটা শেষ করে নিই, এই উদ্দেশ্য ছিল। যেহেতু এখন পরীক্ষা চলে আসছে, তাই আমি চাচ্ছিলাম যে তোমাদের পরীক্ষার দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশের অর্থনীতির অধ্যায় ভিত্তিক কিছু আলোচনা আমি করবো। যেমন আজকে আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিতে মোট 10টি অধ্যায় আছে। আজকে আমি চেষ্টা করবো 1 থেকে 5ম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 5ম অধ্যায় পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, টপিকগুলো আছে, সেগুলো একটু তোমাদেরকে জানিয়ে দিতে। এবং আশা করি এই যে টপিকগুলো আমি বোর্ডে লিখে রেখেছি এবং একটু পরে আমি বলবো, তোমাদের আলোচনা করব, এগুলো যদি তোমরা দেখো একটু সময় নিয়ে, তাহলে সামনে যে পরীক্ষা হবে সেটাতে কোনো সমস্যা হবে না, অর্থাৎ তোমরা ভালো করতে পারবে বলে আমি আশা করছি। তো 10টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অধ্যায়ে অর্থনৈতিক উন্নয়ন, এক্ষেত্রে যেহেতু বিষয়টি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এই দুটো জিনিস খুব ভালো করে দেখতে হবে। এরপর বাংলাদেশের অর্থনীতির যে মৌলিক সমস্যা সমূহ রয়েছে, সেই সমস্যাগুলো, এক্ষেত্রে একটু যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, ছোট ছোট পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। খুব বেশি ডিটেলসের চেয়ে ছোট পয়েন্টগুলো এখানে একটু মাথায় রাখতে হবে। এরপরে দারিদ্র্যের দুষ্ট চক্র, দারিদ্র্যের দুষ্ট চক্রের প্রবক্তা, প্রাগন্যানস ইত্যাদি, এই বিষয়গুলি ছোট ছোট টপিকগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে মাথাপিছু নিম্ন আয়, আয়ের কারণ, মূল কারণ, জাতীয় আয় বৃদ্ধির প্রধান উপায় ইত্যাদি। তারপরে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির সংজ্ঞা, ঠিক আছে, তার উন্নয়নের পূর্ব শর্ত সমূহ, অন্যতম পূর্ব শর্ত কি, প্রধান পূর্ব শর্তটি কি, এবং অর্থনৈতিক উন্নয়নের যে স্তর সমূহ আছে, স্তর সমূহের যে তত্ত্ব, তত্ত্বসমূহের অন্যতম একটি জনপ্রিয় তত্ত্ব হচ্ছে রাষ্ট্রতত্ত্ব ইত্যাদি। এই জিনিসগুলো একটু দেখতে হবে। এবং উন্নত এবং অনুন্নত এবং উন্নয়নশীল দেশ এর মধ্যে পার্থক্য এবং দুটো দেশের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখতে হবে অধ্যায় 1 থেকে, অর্থনৈতিক উন্নয়ন এই অধ্যায়টি থেকে। তার পরবর্তীতে আমরা আসি অধ্যায় 2, আর্থ সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক ও সামাজিক উভয় অবকাঠামো নিয়ে অধ্যায় আলোচিত হয়েছে। তো অর্থনৈতিক অবকাঠামো কি, সামাজিক অবকাঠামো কি, অর্থাৎ আর্থ সামাজিক অবকাঠামো বলতে কি বোঝায়, সংজ্ঞাটা একটু ভালো করে দেখতে হবে। এরপর আর্থ সামাজিক অবকাঠামোর মধ্যে আমি বুঝি যে অবকাঠামোর মধ্যে অবশ্যই পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, সকল অবকাঠামোর মধ্যে সবকিছুই আসলে পড়ে যায়, যেহেতু অর্থনৈতিক ও সামাজিক উভয় ধরনের অবকাঠামোর অধ্যায় আলোচিত হয়েছে। তো বাংলাদেশের পরিবহন ব্যবস্থার যে প্রকারভেদ, নৌপথ, বিমানপথ, নৌপথ, আকাশপথ, স্থলপথ ইত্যাদি, রেলপথ ইত্যাদি, এই প্রকারভেদগুলো একটু একটু গুরুত্বের সাথে দেখতে হবে। এরপর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধান ভূমিকা কে রাখি, শিক্ষা। তো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকার, শিক্ষার গুরুত্ব এটি একটু দেখতে হবে। এরপর বাংলাদেশের যে শক্তি, বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে বা আর্থসামাজিক অবকাঠামো গঠনের উন্নয়নে যে শক্তিসমূহ কাজ করে, অর্থাৎ শক্তি সম্পদের যে বিভিন্ন উৎস আছে, সে উৎসগুলোর সম্পর্কে একটু ধারণা নিতে হবে। উৎসগুলো কি কি, কয় ধরনের উৎস আছে, প্রধান উৎস কি ইত্যাদি বিষয়ে একটু ধারণা রাখতে হবে। তারপর অধ্যায় 3, জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এক্ষেত্রে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব, তারপরে শ্রমিক যোগানে জনসংখ্যার ভূমিকা। আমি একটু বললাম যে শ্রমিক যোগানে যোগানোর প্রধান উপাদান কি, অবশ্যই জনসংখ্যা, ঠিক
তো জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা সম্পর্কিত অত্যন্ত জনপ্রিয় তত্ত্ব কোনটি? ম্যালথাসের তত্ত্ব। অর্থাৎ জনপ্রিয় তত্ত্বটির যে তত্ত্বসমূহ তাদের প্রবক্তা, যেমন এইসব প্রবক্তার নাম জনপ্রিয় তত্ত্ব হিসেবে ম্যালথাসের তত্ত্বটি সবচেয়ে প্রচলিত। অর্থাৎ এই তত্ত্বের প্রবক্তার নাম হচ্ছে ম্যালথাস। তারপরে কাম্য জনসংখ্যা তত্ত্ব, এটি হচ্ছে সর্বাধুনিক তত্ত্ব বা সবচেয়ে আধুনিক যে তত্ত্ব সেটি হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এরপর জনসংখ্যা নীতি ও মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে একটু দেখতে হবে। মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়, জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়, মানব সম্পদ উন্নয়নের যে প্রধান উপায় কি, মানব সম্পদ উন্নয়নের প্রধান অন্তরায় কি, ইত্যাদি একটু দেখতে হবে। আমি বারবার বলছি যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, তো আমরা ফাইনাল পরীক্ষার জন্য যেভাবে পড়বো, এখানে আসলে আমরা ঠিকই ডিটেলস পড়বো, কিন্তু তারপরে ছোট ছোট বিষয়গুলো একটু বেশি মাথায় রাখতে হবে। যেহেতু আমি এখানে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো এরকম কোনো প্রশ্ন লেখার সুযোগ এখানে নেই। ফাইনাল পরীক্ষা যদি এখানে কোয়েশ্চেন থাকবে, তো এক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপর অধ্যায় 4, বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য অনেক 50টি কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেনে বাংলাদেশের কৃষি অধ্যায়টি থেকে আছে। তো এক্ষেত্রে বাংলাদেশের কৃষি অর্থনীতি বলতে কি বোঝায়, বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য সমূহ, বাংলাদেশের কৃষির সমস্যা সমূহ, প্রধান বৈশিষ্ট্য। এরপর বাংলাদেশের কৃষির অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষির যে উপখাতগুলো আছে, 4টি উপখাতগুলো কি কি, কয়টি উপখাত আছে, উপখাতগুলো কি কি। এরপর কৃষি খামার, কৃষি জোত, অর্থনৈতিক জোত এগুলো বলতে কি বোঝায়, ঠিক আছে, এগুলোর কোনো বিকল্প নাম আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। কৃষি খামারের প্রকারভেদ, বাণিজ্যিক খামার, জীবন নির্বাহী খামার ইত্যাদি এরকম বিভিন্ন রকম খামার আছে। কৃষি খামারের এই প্রকারভেদগুলো একটু ভালো করে দেখতে হবে। এরপর কৃষি আধুনিকায়নের সংজ্ঞা, প্রয়োজনীয়তা এবং সমস্যা। কৃষি আধুনিকায়ন বলতে কি বোঝায়, এর প্রয়োজনীয়তা এবং এর কৃষি আধুনিকায়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, আধুনিকায়নের পথে যে অন্তরায়গুলো আছে, সেই অন্তরায়গুলো কি, প্রধান অন্তরায় কি ইত্যাদি বিষয়গুলো একটু দেখতে হবে। এরপর কৃষি ঋণ কি, কৃষি ঋণের বিভিন্ন উৎস। কৃষি ঋণে আমরা জানি কিছু প্রাতিষ্ঠানিক উৎস আছে, কিছু অপ্রাতিষ্ঠানিক উৎস আছে। তো এই একটু স্পেসিফিক ভাবে আমি বলছি যে উৎসগুলো কিন্তু আলাদাভাবে একটু ভালোভাবে দেখতে হবে। প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি কি, অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি কি। এরপর বাংলাদেশের কৃষি পণ্যের বাজারে সমস্যাসমূহ, কৃষি পণ্যের বাজারে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাসমূহ, প্রধান সমস্যা কি, এগুলো একটু দেখতে হবে। আমি কিন্তু খুব অল্প কিছু টপিক সিলেক্ট করেছি, যেহেতু সময় অনেক কম এবং যেহেতু স্বাভাবিক পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো আমাদের পরীক্ষাটি সিস্টেমে হতো না। তো কাজে আমি চেয়েছি, আমার চেষ্টা ছিল যে একটু সংক্ষেপে তোমাদের সিলেবাসটা একটু গুছিয়ে দেওয়া। এগুলো আশা করি যে এগুলো নিয়ে তুমি যদি একটু সময় দাও তাহলে এই যে আসন্ন পরীক্ষা ভালো করতে পারবে। আর ফাইনাল পরীক্ষার জন্য আমরা তো অবশ্যই অনলাইন ক্লাস কার্যক্রমটা চালিয়ে যাব। এরপর আমরা আসি পরবর্তী অধ্যায় 5, বাংলাদেশের শিল্প। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এক্ষেত্রে দেখো, বাংলাদেশের শিল্প বলতে কি বুঝো, শিল্প বলতে কি বোঝায়, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পায়নের গুরুত্ব এবং সমস্যা। শিল্পায়নের গুরুত্ব এবং সমস্যা, প্রধান সমস্যা কি, শিল্পায়নের প্রধান সমস্যা কি। আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যা, আসলে শিল্পায়নের ক্ষেত্রে প্রধান সমস্যা কিন্তু মূলধনজনিত সমস্যা। এরপর বাংলাদেশের শিল্পায়নের উপায়, শিল্পায়ন করতে চাইলে বা শিল্প স্থাপনের পরিমাণ বাড়াতে চাইলে কি কি উপায় আছে, সেগুলো শিল্পায়নের উপায়। এরপর ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈশিষ্ট্যগুলো, মূলধনের পরিমাণ, আকার কেমন হবে, উদ্যোক্তার সংখ্যা কত হবে ইত্যাদি বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। এরপর শিল্পের জাতীয়করণ বলতে কি বোঝায়, শিল্পের জাতীয়করণ, বাংলাদেশের শিল্পনীতি কি, শিল্পনীতি সংজ্ঞা। এরপর আমদানি বিকল্প শিল্প, রপ্তানিকারিত শিল্প, এগুলো বলতে কি বোঝায় এবং এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা দেখতে হবে। আমদানি বিকল্প শিল্প, রপ্তানিকারিত শিল্পের মধ্যে পার্থক্য। এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটির সঙ্গে এটা কি, এটি একটু